তৃতীয় পার্ট আপলোড করতেছে, আশা করি ভালো লাগবে। তৃষা মুখ বুজে কেবল সহ্য করছে। ভার্সিটিতে সিনিয়রের সঙ্গে ঝামেলা করলে স্যাররাও আসে না বাঁচাতে। তাই তৃষা সারা রাত ভেবে ঠিক করেছে প্রেম নেওয়াজের সঙ্গে তর্কে যাবে না, কারণ গু যত নাড়ানো হবে তার গন্ধ ততই ছড়াবে। তবে সব কথা মেনে চললে একসময় প্রেম নিজেই বিরক্ত হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দেবে। তাই এত পেঁচানোর দরকার নেই। জিলাপির মতো তৃষা সিগারেটটা ধরিয়ে দিতে প্রেম লাইটার কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে দেয়। তারপর তারই দিকে চেয়ে ধোয়া ছাড়ে। হাতের ওনার দিকে একবার তাকিয়ে লাগিয়ে দেয় সেখানে আগুন। তৃষার মনেও ঠিক এমন করেই আগুন জ্বলছে, কারণ সে ভাবতেও পারেনি প্রেম তার ওনাটাই পুড়িয়ে দেবে। ওনাটা তার কি এমন ক্ষতি করেছে? কিছুক্ষণের মধ্যেই কেউ একজন রুমের দরজায় নক করতে প্রেম উঠে গিয়ে দরজায় সামান্য ফাঁকা করে একটা শপিং ব্যাগ নিল। সেখান থেকে একটা একই রকম দেখতে ওড়না বের করে প্রেম তার শরীরে ভালো করে তা জড়িয়ে দিয়ে বলে, গলায় ঝোলানোর জন্য ওড়না দেওয়া হয়নি। যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছে তেমনই যেন সবসময় থাকে। এখানে ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে, ওড়না এমনভাবে গলায় ঝুলিয়ে চলাফেরা করে নোংরা পট্টির মেয়ে লোক। অযথা এখানকার পরিবেশ নষ্ট করবে না। তৃষা তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই লোক তাকে ছোঁয়ার বাহানা কখনো ছাড়তে চায় না। তৃষা একটা ঢোক গিলে বলল, এবার আমি আসতে পারি কি? আসল কাজ তো করলামই না, এত তারা কিসের? ডায়রিয়া, আমশয় কিছু কি হয়েছে? হলে স্যালাইন আনিয়ে দিচ্ছে, তবু কাজ শেষ না করে ছাড়ছি না। কি কাজ? আগে শার্টটা তো খুলতে দাও, তারপর বলছে। তৃষা একটা ঢোক গিলে বলল, মানে? সাউনিটার চারপাশে শহুরে বিশৃঙ্খল আবহ। পুরান ঢাকার সরু রাস্তাগুলো বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে উঠেছে। দুপাশে পুরনো দালান, কার্নিশ থেকে টুপটাপ করে পানি ঝরছে। লোহার গেট আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লালচে দেয়াল বৃষ্টির পানিতে আরও গাঢ় হয়ে উঠেছে। গেটের সামনে জমে থাকা কাদামাখা পানিতে রিস্কার চাকায় ঢেউ উড়ছে বারবার। রাস্তার পাশেই সারি সারি ফুচকা চটপটির দোকান। বৃষ্টিতে ওদের টিনের ছাউনি থেকে পানি গড়িয়ে পড়ছে। দোকানিরা তাড়াহুড়ো করে ভেজা পলিথিন টেনে রেখেছে খাবারের ওপর। একপাশে চায়ের দোকান, কেটলির ধোয়া বৃষ্টির ভেজা হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে। গরম চায়ের গন্ধে ভিজে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। ছাউনিটার নিচে শিমলার মতো আরও কয়েকজন দাঁড়িয়ে, কারো হাতে বই, কারো হাতে ভেজা ছাতা। অটো আর সিএনজি চালকেরা সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকছে। চারিদিকে পানি জমে যাওয়ায় গাড়ি, রিস্কার হর্ন আর পানির ছিটে একসঙ্গে মিশিয়ে শহরের নিজস্ব কোলাহল তৈরি করেছে। আকাশটা ভারী ধূসর, সূর্যের আলো একটুও নেই। হাওয়াটা কেমন ভ্যাপসা, কিন্তু বৃষ্টির জন্য খানিকটা স্বস্তিও আছে। ছাউনিটা পুরনো লোহার তৈরি, উপরে ঢেউডেন, চারপাশে আধা ভাঙা দেয়াল। বৃষ্টির পানি টুপটাপ করে ফোঁটা ফোঁটা পড়ে ছাউনি থেকে কিছু জায়গা ছুঁয়ে ভেতরেও ঢুকছে। ভেতরে দুটো লম্বা ব্রেঞ্চ আছে, কাঠের রং মলিন হয়ে গেছে, কোথাও কোথাও ভিজে পিচ্ছিল। চারদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ। এক কোণে আবর্জনা জমে কাদার সঙ্গে মিশে গেছে। সেই ব্রেঞ্চগুলো দখল করে বসে আছে কিছু বকাটে ছেলে। ওরা এখানে প্রায় আড্ডা দেয়, সিগারেটের ধোঁয়া ছড়ায়, উঁচু গলায় গল্প করে। আজ বৃষ্টির কারণে আরও খামখেয়ালি হয়ে উঠেছে। শিমলাকে ভেজা কামিজে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের চোখ চকচক করে উঠল। একজন মুচকি হেসে কোনোই দিয়ে পাশের জনকে ঠেলল। আরেকজন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ছাতা নাই বুঝি? আমাদের ছাতার নিচে আসলে তো ভিজতে হতো না। তৃতীয়জন একটু জোরে হেসে উঠল। ওদের দৃষ্টি শিমলার গায়ে এসে বিচ্ছে বারবার। কেউ খোলা চোখে তাকাচ্ছে, কেউ ঠোঁট বাঁকিয়ে হাসছে। শিমলা অস্বস্তিতে একপাশে সরে দাঁড়ালো, কিন্তু ছাউনির নিচে জায়গা কম। ওরা ইচ্ছে করেই আরও কাছে সরে আসে। বৃষ্টি তখনও ঝমঝম করে নামছে। রাস্তাটা কাদা পানিতে ভরে গেছে। ছাউনির নিচে দাঁড়িয়ে শিমলা যখন ছেলেগুলোর কথায় অস্বস্তি চেপে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই পাশ দিয়ে এক ঝটকায় একটা বাইক এসে ধীর হলো। কালো হেলমেট পরে বৃষ্টির মধ্য দিয়ে তাকিয়ে নিল চারপাশে। সে আর কেউ নয়, অঙ্কুর আহনাফ। ছাউনির ভেতরের হাসাহাসি আর শিমলার বিব্রত মুখ একসঙ্গে তার চোখে ধরা পড়ল। বাইক থামিয়ে হেলমেটটা সামান্য খুলতেই চোখে মুখে রাগের ঝলক দেখা গেল। ভিজে চুল কপালের উপর লেপটে আছে, তবুও তার দৃষ্টি দৃঢ়। অঙ্কুর বাইক থেকে নেমে শিমলার দিকে এগিয়ে গেল। শিমলার চোখে তখন বিস্ময় আর স্বস্তি একসঙ্গে। ব্রেঞ্চে দাঁড়িয়ে থাকা ছেলেরা হকচকিয়ে গেল। কিছুক্ষণ আগে যারা হেসে খুনসুটি করছিল, তারা এখন কেমন গম্ভীর হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। অঙ্কুর এসেই একটা ছেলের ঘাড়ে হাত রেখে বলল,
ওহে জুনিয়র, তোমার ডিপার্টমেন্ট কি? আর সামনের মেয়েটাকে কতখানি ভালো লেগেছে? ছেলেগুলোর বুঝতে বাকি আর রইল না, ক্ষমা চাওয়া শুরু করলো। তাতে কি আর অঙ্কুরের মনে পড়ে? দু চারটে কিলঘুষি দেওয়া তো তার জন্য একেবারে ফরজ কাজ বলা চলে। সে তাই করে। সেই আঘাত করতে গিয়ে হাতটা কেটেও যায়, তবুও পরোয়া করে না অঙ্কুর। সে শিমলার সামনে এসে গম্ভীর গলায় বলল, চলো, বৃষ্টিতে আমার অপেক্ষা করার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। শিমলা আতিপাতি করে বলল, মানে? মানে তুমি আমার সঙ্গে যাবে, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শিমলা চোখের চশমাটা ঠিক করে অঙ্কুরের বাইকে বসলো। অঙ্কুর বলল, হাতটা কাঁধের উপর রাখো। আর শোনো মেয়ে, একদিন বৃষ্টিতে ভিজলে মহা ক্ষতি হবে না, অসুখ করবে। তবুও চলো একসঙ্গে ভিজি, একই সঙ্গে সুস্থ হই, ব্যথাগুলো একই সঙ্গে অনুভব করি। তীব্র জ্বরে তোমাকে যাতে আমার বারবার মনে পড়ে, কেবল এতটুকুর জন্যই আমার প্রেম ব্যথির বড্ড প্রয়োজন। শিমলা সেই কঠিন কথার কোনো সহজ মানে খুঁজল, কিংবা কখনো খুঁজবে কি না তা জানা নেই। তবে তার ঠোঁটের কোণে হাসি ঠিকই ঠিকরে বলল। তৃষাটা ক্লাসে এসে হাঁপিয়ে শেষ। শেষ ক্লাস আজকের মতো। এখনই লেকচার শেষ হয়ে যাবে। এখন আর প্রেম ভাই তাকে না ছাড়লেও পারত। শার্টটা খুলে ওই লোক পিঠে মুভ লাগিয়ে তৃষাকে দিয়ে মালিশ করিয়েছে পিঠটা। কেবল কি তাই, কপালটাও মালিশ করিয়ে নিয়েছে, চুলগুলো টেনেও দিতে হয়েছে। কি একটা জীবন! পরে দাসত্ব করতে করতে জীবনটা শেষ হবে তৃষার। ছুটির পর আজ তৃষা একাই বের হলো আজকে। শিমলা একটা ক্লাস করে বাড়ি চলে গিয়েছিল। মনে হয় কিছু একটা হয়েছে। তৃষা গেটের কাছে আসতেই দেখল প্রত্যুষের গাড়ি। প্রত্যুষের গায়ে একটা নেভি ব্লু ব্লেজার। সে চোখে রোদ চশমা লাগিয়ে এক হাত পকেটে গুজে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। তৃষার কাছে এগিয়ে আসতেই বলল, আরে আপনি? এই পথে কাজে এসেছিলাম, ভাবলাম বাসাতেই তো যাওয়া হবে লাঞ্চের সময়, যাওয়ার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। তৃষার ভেতরে সব ক্লান্তি আর কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেল। সে গাড়িতে উঠে বসতে যাবে, তার আগেই প্রত্যুষ বলল, এই ওয়েট। বলে সে গাড়ির দরজা খুলে দিল। তৃষার তো এবার লজ্জায় মরে যাওয়ার মতোই দশা হয়েছে। কি যে সে করবে? এই প্রত্যুষ তাকে ভালোবেসে ফেলেছে, তাই না? তৃষা জানতো তাকে ভালো না বেসে থাকা একেবারেই অসম্ভব বিষয়। সে ভালোবাসার মতোই একটা মেয়ে। কি করে প্রত্যুষ তাকে না ভালোবেসে থাকতে পারে? গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে প্রত্যুষের ফোনে একটা কল এলো। সে রিসিভ করতেই অফিসার ইমার্জেন্সি অফিসে আসতে বলল। বিবাহিত নারীদের যেই লোকটা খুন করেছে তাকে নাকি একজন দেখেছে। লোকটাকে অফিসে আনা হয়েছে। প্রত্যুষ তৃষার দিকে একবার তাকালো, তারপর সবটা খুলে বলল। তৃষার মন একটু তো খারাপ অবশ্যই লাগলো। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। সমস্যা নেই, আপনি যে আমায় নিতে এসেছেন এটাই অনেক। তৃষা গাড়ি থেকে নামার আগেই হঠাৎ প্রত্যুষের চোখ গেল প্রেমের দিকে। সে সবেমাত্র বাইকে উঠে বসেছে, বাসাতেই তো সে যাবে। প্রত্যুষ গাড়ি থেকে নেমে প্রেমকে ডাকলো। প্রেম প্রথমত প্রত্যুষকে দেখে সরু চোখে তাকালো। এই আইনের লোক হলো অ্যালার্জির আব্বা। সে না চাইতো বাইক নিয়ে কাছে আসতেই প্রত্যুষ বলল, রিশাকে নিতে এসেছিলাম, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। তুই তো বাসে যাচ্ছিস, জানা ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আয়। বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে, একটু পরে আবার নামবে নামবে ভাব। প্রেম ভাবলেশীনভাবে জিজ্ঞেস করলো, তো সে কোথায়? আমার গাড়িতে। নামতে তো বলো। প্রত্যুষ গাড়ির দরজা খুলে নিজের হাত বাড়িয়ে দেয়। নামো। তৃষা একটু অবাক হয়। ইস, খালি লজ্জা আর লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে প্রত্যুষের হাতের উপর রাখলো। প্রেমের তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল সেই হাতের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জলদি, খালি আইনের লোকেদের ইমার্জেন্সি থাকে না। প্রেমকে দেখে তৃষার মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। কিন্তু প্রত্যুষ যেহেতু ওই হাড়ে বজ্জারটার বাইকে বসতে বলেছে, তখন তো আর তৃষা তার কথা অমান্য করতে পারে না। ফিউচার স্বামীর কথা না শুনলে পাপ লাগে। এত বড় পাপ তৃষা কি করে করবে? তৃষা বাইকে উঠে বসতেই প্রত্যুষ বলল, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। প্রেম জড়িয়ে চালাবে। তৃষার আবার জড়িয়ে পছন্দ, তাই না তৃষা? তৃষা থতবত খেয়ে গেল। এই লোক দেখি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃষা মেকি হেসে বলল, হ্যাঁ প্রত্যুষ, আমার আবার জোরে না হলে চলে না। ইয়ে মানে। প্রত্যুষ হেসে বলল। কথাটা মাথায় রাখলাম। পাশ থেকে প্রেম আবার বলে উঠল, মাথা দিয়ে রাখো, মুখে আর আনার দরকার নেই।
বাইকের গতি ৩০০-এর কাছাকাছি। তৃষা খামছে ধরে আছে প্রেমকে, বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি ভালো একটা সময় পেরিয়ে যাওয়ার পর প্রেম বাইকটা থামায়। এতক্ষণ এই তৃষা চেঁচিয়ে তার কানটা ঝালাফালা করে দিয়েছে। তৃষা বাইক থেকে নামার পর চারপাশ ভালো করে দেখল। এখানে খালি জঙ্গল আর জঙ্গল। এই লোকের কেন যে এত জঙ্গল পছন্দ? কোথায় এসেছি আমরা? প্রেম জবাব দেয় না। সামনে একটা ইটের ঘর। বৃষ্টি শুরু হয়েছে বলে প্রেম তৃষার হাতটা ধরে জলদি তাকে ওই ঘরটায় নিয়ে যায়। তৃষা ততক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে যখন প্রেম তার গালে কষিয়ে একটা চড় লাগায়, তখন চুপসে যায় তৃষা। এই জন্যই গুরুজন বলে, সোজা কথায় কাজ না হলে আঙুল বাঁকাতে হয়। ইটের বাড়িটিতে বাইরে থেকে ভাঙা বিধ্বস্ত লাগলেও ভেতর থেকে অন্যরকম। তার তৃষা তখন বুঝে যখন প্রেম পকেট থেকে চাবি বের করে তালা খোলে। ভেতরে একটাই বিরাট রুম, বাথরুম, রান্নাঘর, বারান্দা সবই একই জায়গায়। প্রেম এসেই গা থেকে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। লোকটা মাশাআল্লাহ, যেই ঘাম দিয়েছে, ওই যে সিক্স প্যাকটা আছে না, ওটা বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। সেই বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। প্রেম তৃষার দিকে তাকাতেই সে চোখ নিচে নামিয়ে ফেলল। তা দেখে প্রেম বলল, আওয়াজ বাড়িতে ফোন করে জানিয়ে দাও তোমার বান্ধবীর বাবা অসুস্থ, আজকে তুমি ওদের বাড়িতেই থাকবে। মানে কি? আপনি কি করতে চাইছেন আমায় বলবেন? কল কর তুই। ধমকে উঠল প্রেম। তৃষা আতকে ফোনটা হাতে নিয়ে কাপা ভঙ্গিতে কলটা শেষ পর্যন্ত করতে বাধ্য হলো। পুরোটা সময় প্রেম কেবল তাকিয়েছিল তৃষার হাতের দিকে, ডান হাতের কবজির দিকে। কথা শেষ হতেই প্রেম তৃষার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তৃষা তাকে জিজ্ঞেস করে, এখানে কি করতে এসেছেন বলবেন? আর এখানে আমাকে জোর করে আটকে রাখবেন মানে কি? আমার মন চেয়েছে তাই। বলেই প্রেম রান্নাঘরে যায়। সেখান থেকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার মাথায় তখনও কিছুই ঢুকছে না। প্রেম এসে তার পাশে বসলো। চাকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্রত্যুষ তোমার বড় তাই না? হুম। তাহলে নাম ধরে ডাকলে কেন? মন চেয়েছে তাই। এখন যদি আমিও তোমার জিব্বাটা কেটে ফেলি? না মানে আমার মনেরও তো একটা চাপও আছে। প্রেম ভাই, আপনি একটু সাইকো তো জানেন, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। আমি সাইকো? যেহেতু সাইকো বলে দিয়েছ, তাহলে তো সাইকোনেস দেখাতে কোনো সমস্যা নেই। আমি বাড়ি যাব। বাড়ি তো আমারই, আমি যখন নিয়ে যাব তখনই যা হবে তোমার। প্রেম তৃষার সেই ডান হাতের কবজি টেনে তাকে নিজের কাছে টেনে আনে। হাতটা জোরপূর্বক রাখে তার বুকের ওপর। তৃষার চোখ যায় ডান পাশের বুকের ওপর করা ট্যাটুর ওপর। প্রেম সেই হার্ট আকৃতির ট্যাটুর উপরে তৃষার হাতটা রেখে বলল, এই হৃদয়ে এত আঘাত দিচ্ছে কেন? আপনি ছাড়ুন আমাকে। তৃষা হাত ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল। পুনরায় বলল, আপনি নোংরা, বুঝলেন? কালো রং আপনি। আপনার হাতে হাত রাখলেও মানুষ অন্ধকারে ডুবে যাবে। তৃষা উঠে যেতেই প্রেম এবার একটা ধমক দেয় জোরে সরে। হাতটা ধরে বলে, যে আমার তো অন্য কারো হলে আমি সবার আগে ওই জিনিসটাকে নষ্ট করে দিই। আমার জিনিস অন্য কারো স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও আমার সহ্য হয় না। কথাটা বলতে দেরি, কিন্তু তৃষার ডান হাতটায় চাকু দিয়ে আঘাত করতে বিন্দুমাত্র দেরি করল না প্রেম। ব্যথায় তৃষা চিৎকার যে করবে তার উপায়ও নেই। মুখটা চেপে ধরে অনবরত ধমকে যাচ্ছে প্রেম। ডান হাতের কবজি থেকে রক্ত পড়ছে, গড়িয়ে পড়ছে তৃষার চোখ দিয়ে পানি। প্রেম ব্যথার জায়গায় আরও শক্ত করে চেপে ধরে বলল, আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে এই প্রেম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে। খোদার কসম, মেয়েরই বুড়িগঙ্গা লাশ ভাসাবো। ইটের তৈরি বাড়িটার চারপাশ সবুজে মোড়া অরণ্য কানন। লালচে খোয়া দাগা ইটের দেয়ালগুলো কোথাও কোথাও শ্যাওলায় ঢাকা। বৃষ্টির জলে আরও গাঢ় হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানালা দিয়ে ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়ছে। বাড়ির ছাদে টালির আভাস, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানালার গায়ে লতাগুলো জড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বাঁশঝাড় মিলিয়ে ঘন আচ্ছাদন। এতটাই যে দূর থেকে পুরো বাড়িটাই অর্ধেক ঢেকে যায়। উঠোনে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে আছে, তার উপর ভেসে বেড়াচ্ছে কলাপাতার টুকরো। পাশেই একটা পুকুর, ঘোলা জলে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ। ভেজা বাতাসে সোদা গন্ধ ছড়িয়ে পড়েছে। দূরে ঝিঝি পোকার ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখনও মেঘ ঘনীভূত। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি, সঙ্গে টুপটাপ বৃষ্টির শব্দ।
ইটের দেয়ালে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে, শ্যাওলা ভেজা দেয়াল চকচক করছে অদ্ভুত আলোয়। বারান্দার জানালা আধ খোলা, ভেতর থেকে কেরোসিন বাতি কিংবা হলুদ আলো ঝিকিমিকি করছে। আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরের অন্ধকারে ছড়িয়ে পড়ছে। চারপাশের আম, সুপারি, বালসারে বৃষ্টির ফোঁটা জমে টুপটাপ করে ঝরে পড়ছে। বাতাসের ঝাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলেমিশে রাতকে আরো গভীর করে তোলে। পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে, চকচক করছে। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে কণ্ঠ ফাটিয়ে। এখানে এত মশা কেন তৃষা জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে, এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে। তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই কাটাছিঁড়ায় ভয় নেই তার। রক্ত দেখলেও লাগে না, কিন্তু এমন হুট করে হাতটা কেটে ফেলবে কেউ চোখের সামনে, এটা কল্পনার বাইরে ছিল। একটা বার ভাবলো না, এমন মানুষ তৃষা এর আগে কখনোই দেখেনি। আর কেন সে তৃষার সঙ্গে সবসময় এত রুড ব্যবহার করে তা সে নিজেই ভালো জানে। আবার কিছু জিজ্ঞেস করলে উল্টো আরও শাস্তি পোহাতে হয়। মুখ খুললেও বিপদ, আর না খুললেও। হাতটা কেটে আবার নিজেই ঔষধ লাগিয়ে পট্টি করে দিয়েছে। তৃষা পেছনের দিক থেকে প্রেমের ব্যাক সাইড দেখল। এই লোকের কি জামা কাপড় নেই? নিংটু চলাফেরা করে কেন? ইফটেজিং করছে না তো? তৃষার ফোনটা প্রেমের কাছে, দিচ্ছেও না। আরেকবার চাইলে বোধ হয় আশ্রে ভাঙবে নিশ্চিত। প্রেম ভাই, আপনার নুডলস রান্না করা হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমি কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলস রান্না করে খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমাকে? আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা। তোমার মতো বাদুর মুখীকে দেখলে কেবল আমার গা ঘিনঘিন করে। আন্ডারস্ট্যান্ড? এতই ঘৃণা লাগে তো ছেড়ে দেন, বাড়ি নিয়ে চলুন। প্রেম সরু চোখে পেছনে ঘুরে দাঁড়াতেই তৃষা আবারও গুটিসুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে এসে দাঁড়ালে ইদানিং ভয় হয়, আবার ভীষণ রাগও। মাঝে মাঝে মন চায় একে খুন করে রাস্তা ক্লিয়ার করতে, আবার মাঝে মাঝে মনে হয় কোনো দিন না জানি তারই হাতে সে খুন হয়ে যায়। সিদ্দিক নিয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তার নাতি যে উন্মাদ তা কি সে জানে? পাবনা মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করতে হবে। দেশে যেই পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, এখন সিট খালি পাওয়াও মুশকিল। প্রেম গরম গরম নুডলস বাটিতে ঢেলে তৃষার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো। এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ। এখানে আসার পর একবারও খাওয়া হয়নি। খাও। তৃষা গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়ে পারল না, হাতটা কেমন ঝিমঝিম করছে। প্রেম লক্ষ্য করে বাটিটা তুলে চামচ নুডলসে নিয়ে ফু দিয়ে দিল। হা করো। তৃষার দিকে এগিয়ে দিল। তৃষা রীতিমতো অবাক। এই লোক একটু আগেই তার হাতের কি হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। বিষ মেশানো নেই তো আবার? ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল, আমি পারবো, আমাকে দেন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমনটা করে ঠিক তেমনই করছেন, সুবিধার লাগছে না। আমার এমনিতেও অপছন্দ, আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না। তাহলে আপনি চাইলেই আমি আপনার হাত থেকে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসাও নই আর মহিষী নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশের যা জনসংখ্যা, 2-4টে না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোথায়? ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম করবে। হাউ লেম। কিছু বললেন নাকি? নো। আমার ফোনটা দেবেন? প্রত্যুষ ভাইকে একটু কল করতাম। কেন? সরু চোখে তাকালো প্রেম। উনি চিন্তে আছেন হয়তো, বাসায় জানালেও তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিলেন, তার চেয়ে বড় কথা আমাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? প্রেম হাতের গরম বাটিটা তৃষার গায়ের উপর ছাড়তেই মুহূর্তে চিৎকার করে ওঠে তৃষা। আপনি কি মানুষ? আমি কি করেছি প্রেম ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়ার এত মানুষ থাকতে জীবন কেন আমি বারবার খুন করার জন্য পেছনে পড়ে আছেন? তৃষার চোখে জল। গরম নুডলসের জল গুলো পড়েছে তার পেটের ওপর। খুব একটা পড়েনি, পড়ার আগে প্রেম ধরে ফেলে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে? আপনি ইচ্ছে করে কিছু করতেই জানেন না, সব দোষ তো তৃষার। চেঁচিয়ে ওঠে তৃষা। প্রেম মুখ চেপে ধরে তার চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল, আস্তে কথা বলো। মেয়ে মানুষের গলায় নিচেতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি। আরেকবার আমার সঙ্গে চেঁচালে গলার রকটা টেনে ছেড়ে বের করবো।
তৃষা চোখের জল গিলে নিজের জামার দিকে তাকায়। এই জামা আর পরার মতো অবস্থায় নেই। প্রেমটাকে টেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামাই ভিজে একাকার। প্রেম ওয়াশ বারের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করে বলল, এই বাসায় আমার তেমন কোনো জামা কাপড় রাখা নেই। তুমি সাথে শার্টটাও পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যে প্যান্ট পরে আছো চালিয়ে দাও না ওইটা দিয়ে রাতটা। ওয়েট 1 মিনিট, লুঙ্গি পরবে তৃষা? আপনার লুঙ্গি আপনিই পরেন। শর্ট প্যান্ট দেবো নাকি? প্রেম ভাই, আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো। যদি তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না, তুমি তৃষার বাচ্চাই থাকবে। তৃষা ঝাড়ি খেয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে এসে টানাটানি করে। যদিও বাসায় সে স্কার্ট আর টি শার্ট বেশি পরে, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে। একটা অদ্ভুত রকম আকর্ষণ করার মতো গন্ধ লেগে আছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা নেশা লাগছে কেন তৃষার নিচে সেই ঢোলা জিন্স প্যান্টটাই সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলেছে, বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়, তখন নিজের চুল নিজেকেই টানতে হয়। প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামলা তৃষা আছেই, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয়। কিন্তু তৃষার তো এখনও তেমন কেউ হয়ে ওঠে না। যাও একটু লাইন ফাইন করতে চায়, মাছ দিয়ে প্রেম ভাই সব কিছুকে একেবারে জগা খিচুড়ি করে দেয়। তৃষা বের হয়ে দেখলো প্রেম কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তৃষা বের হতেই প্রেম একবার তাকে দেখেই চোখ সরিয়ে নিল। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেকে কি যায় মনে করে, নিজেকে তারা যতই মৎস্য কন্যা আরেও ভাবুক না কেন, বাস্তবত তারা হচ্ছে সমাজের ডাইনি আরশোলা। তৃষা মুখটা ভেঙচি দিয়ে হাই তুলল। তার শরীর আজ অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানায় শোয়ার জন্য আসতেই প্রেম তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে না, আমি নোংরা বিছানা ঘুমোতে পারি না। তো আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কার তো আছে। এটা আমার বাড়ি, আমার সব কিছু, তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানা একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে কি করতে শোবো? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে। মালিক আর কাজী মেয়ের মধ্যে পার্থক্য কি বোঝো না? যাও তুমি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। তৃষা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। প্রেম তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে হুইস্কির বোতলটা বের করে ঢাকনা খুলে গটগট করে গিলতেই তৃষা বলল, ছি প্রেম ভাই, আপনি আর কত নিচু হবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে। এসব খাওয়া ভালো না জানেন, এসব খেলে বেশি দিন বাঁচবেন না বলে দিচ্ছি। আপনার তো আপনার হবু বউয়ের জন্য মায়া মমতা বলে কিছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। প্রেম পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতে তৃষা চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর না হয় কাঁধে তুলে হাঁটা ধরবে তৃষা। এটা বেচে প্রতিশোধ নেবে। ঘুমাক আগেই লোক। তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘোরে। তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তৃষার মদ খাওয়ার মতো টাকাই নেই, তাই কখনো ট্রাই করা হয়নি। একটা গ্লাস নিয়ে এসে পিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি, প্রেম ভাই, আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, দেবেন কি একটু? পুরা দুধ ভেবে চেটে চেটে খাবো। পরক্ষণে তৃষার মনে হলো প্রেম ভাই তো হাড়ে পঞ্চাদ, হাইব্রিড করলা। সে জীবনেও দেবে না। ভীষণ কিপটে লোক একটা। উল্টো নাক কুচকে হয়তো বলবে, চেটে চেটে কারা খায় জানো? কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ? তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনি, পোস্ট করার আগে তার সঙ্গে কুকুর একটা ছবি কলাজ করে লাগিয়ে ক্যাপশনে বড় করে দেবে। হ্যাঁ কি মোড়া, তবুও কেন আলাদা? আহা কি হৃদয় বিতরক পোস্ট মাইরি। তৃষা ভ্রম থেকে বের হয়ে একবার প্রেমের দিকে তাকালো। সে একটু করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলির গেম খেলছে। দিতে মন চাইছে তার পেছনে একটা গুলি ঢুকিয়ে। তৃষা সোফার ওপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল। তাতে তৃষা চিৎকার করে উঠল, আরে বাতি তো জ্বালান, আপনাকে আমার সুবিধার মনে হয় না? চেহারা দেখলেই মানুষ চিনতে পারি। প্রেম বাতি জ্বালালো না, কেবল নিজের ডান হাতের ওপর মাথাটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চেনলেই হবে, মনটাও চেনা দরকার। আর শোনো, তোমার দেখলে শরীরের লোমকূপ অব্দি নড়ে ওঠে। বেছাবোকে চেনো? ওইসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলেও প্রেম নেওয়াজের এরকম একটা ফিলিংস হয়। তৃষা মুখ বাগিয়ে উল্টো পাশে ফিরে বলল, আপনাকে দেখলেও আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই, উল্টো অবশিষ্ট ফিলিংসগুলো নষ্ট হয়ে যায়।
প্রেমের আর জবাব এলো না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক যাক, ভালোই হবে। তৃষার মাথায় কিছু একটা চলছে। ব্যাটা ঘুমাক, তারপর সে না হয় কিছু একটা করবে। আজকের সকালটা কত সুন্দর। মেঘের আড়লে সূর্য লুকোচুরি খেলছে। আকাশে ম্লান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে। বারান্দার কাঠের রেল ভিজে কাতর, ভিজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আছে। ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে। ফুলের ছোট্ট কুণ্ডিতে জমে থাকা জল আকাশকে ধারণ করেছে, আর তার উপরে ভেসে উঠেছে ভোরের প্রথম নরম আলো। ঘড়িতে কয়টা বাজে তৃষার জানা নেই। রাতে কখন ঘুমিয়েছে তাও নয়। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব। সে প্রেমের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই একরাশ উষ্ণতা ছড়িয়ে আছে। তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে আছে। পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে। আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কুলবালিশটা আজ যেন অন্যরকমই লাগছে। হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ মেলতেই তৃষার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে। প্রেম ভাই, আপনি আমার সঙ্গে কি করেছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশ থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের উপর দিয়ে বলল, আর ভাই ঘুমাতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি। প্রেম ভাই, অনেক হয়েছে। আমি এক বিছানায় কেন? আপনি আমার সঙ্গে লেপ্টে ছিলেন কেন? মেয়ের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতে চেয়ে বলল, তুমি আমার বিছানায় আছো তৃষা, আমার এখানে তুমি এসছো। ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখানে ভালো সাজার নাটক করছো। বাই দ্য ওয়ে, রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকারই কথা। লোড বেশি পড়লে মানুষ অনেক কিছু ভুলে যায়। শোনা না, বলো হ্যাঁ। প্রেম নেওয়াজের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? ছি তৃষা, ছি। তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছে। ওয়েট। তৃষা কাঁদো কাঁদো গলায় ঘাবড়ে বলল, এই না প্রেম ভাই, তাই কিছু বলবেন না। বদলে আমার সব কথা শুনবে তো? হুম সব? সব। প্রেম স্বাভাবিক হয়ে বলল। তাহলে কাছে আসো। কাছে আসতে বলে প্রেম নেওয়াজ তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা এক মাসও গোসল না করে থাকতে পারবে। এই প্রেমকে যে করেই হোক শায়েস্তা করতেই হবে। রাতে কি করে উপরে গেল মনে পড়ছে না, তবে ঘুম ভালো করেই মনে পড়েছে। প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে ঢকঢক করে পান করেছে। কোকাকোলাটাই তো ছিল, তবে স্বাদ বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই। কোকাকোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় শুইয়েছে। কিছু হয়েছে কি তাদের মধ্যে? শরীরটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেললো না তো? তৃষা রুমের মধ্যে পায়চারি করে পেছনে হাত দিয়ে কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফেনা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা যাবে। ব্যাটা হাইব্রিড করলার মুখ তো নয় লাগাম ছাড়া ঘোড়া। আর একটা শরীর আছে বলে যা তা করবে নাকি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে? তার জন্য কি এখন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই প্রত্যুষ তো এমন নেংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে তার মা চোখের নিচে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। প্রেম গোসলখানা থেকে বের হয়ে কালো রঙের একটা তোয়ালের নিচে পেঁচিয়েছে। গলায় সেই কালো কাইটনের মতো দেখতে চেনটা ঝুলছে। সম্ভবত ওটা কাইটনই হবে। কেবল তার মাথায় একটা গিটারের লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা। প্রেম ভাইয়ের ঝাঁকড়া ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো থেকে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। চুলে সেই পানি সুঠাম দেহি গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণে সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি রঙের চোখের মণিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে, চাহনি নেকড়েদের মতো। এগুলোকে ফক্স আই বলে, তাই না? প্রেম গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তৃষার সঙ্গে সঙ্গে বলে, আসলে প্রেম ভাই দেখেন, আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাঙ্গিও। কম্বিনেশনটা জোস না হলো? মানে থাক, লজ্জা পেতে হবে না, কাম। আসবো না? লজ্জা নেই আপনার? আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখে দেখেও কাল রাত নিজের কার্য উসুল করলে, না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো,
তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে? সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া, ওই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওইসব খেয়ে আমার সঙ্গে কি করেছ দেখাবো? আমি কাউন্ট শুরু করলাম, 1 2 3। আসছি, ওয়েট। দ্যাটস মাই গার্ল। তৃষা ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে। তা দেখে প্রেম সরু চোখে বলে, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলে সে তৃষার হাত ধরে টান দিতে তৃষা ফ্যানের সঙ্গে পিছলে গিয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম ভাই তো তাকে সাহায্য করলই না, উল্টো হাতটা ছেড়ে দিল। তৃষা মাটিতে পড়ে ও মা গো! বলেই চেঁচিয়ে উঠতেই প্রেম ওয়াশরুমের দরজাটা লাগিয়ে পুনরায় ভেতরে ঢুকে যায়। যাওয়ার আগে বলে, জাস্ট 2 মিনিটের মধ্যে যেন এই ফ্যানও পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙবো শোনা। নেওয়াজ কুঠিরে প্রেমের বাইকটা ঢুকতে তৃষা যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে। প্রেম একা একা খেয়েছে, তাকে একটু সাধল না, কেবল বলল, খাবার সামনে আছে, সাথে পারবো না। মন চলে খাবে, না মন চলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার খেতে মন যায়? ব্যাটা ডিম আর পাউরুটিগুলো নিজের পেটে সেটিয়েছে। আর অদ্ভুত মানুষ সে, সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ এত স্ট্রবেরি কেমনে খায়, তাও আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে। বাড়ির মধ্যে তৃষা ঢোকার আগেই প্রেম বাইক থেকে নেমে পেছন থেকে তার ওনাটা টেনে ধরে বলে, এই যে মিস, অ্যালার্জির ওষুধ এতগুলো খেতে হলো আপনার জন্য। ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো। দূরে গিয়ে মর লুচ্ছা বেটা, রাতে তোকে আমি বিষ দেবো, বুঝলি? ভিডিও ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু খই ফুটছে। না সরি। তৃষা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রত্যুষ সেখানে বসে আছে। তৃষাকে দেখতে পেয়ে হেতিজা বলে উঠলেন, এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছে? সুস্থ হয়েছে তো? তৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখল। প্রেম তখন টেবিলের ওপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতেই রাগে তৃষা চোখ সরিয়ে হেতিজাকে হাসি মুখে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই প্রেমের জন্য এখন তাকে মিথ্যেও বলতে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যে বলতে। লোকটা যদি কখনো শুনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কখনো কি তৃষাকে আপন করবে? এই একটা কথা ভাবলেই কেমন কান্না পাচ্ছে তৃষার। সিদ্দিক নেওয়াজ টেবিল ছেড়ে উঠতেই হেতিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায়। প্রেমা আজকে না খেয়েই কলেজে গেছে। তৃষা প্রত্যুষের পাশের টেবিলে বসেছে, আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি, নজরটা বাস পাখির মতো। তৃষা কমলার জুসটা হাতে বাড়িয়ে নিতে গেলেই প্রত্যুষ তার হাত চেপে ধরে বলল, আল্লাহ, হাতে কি হয়েছে? তা কিছু না। কিছু না হলে কি ব্র্যান্ড এইড লাগানো? প্রত্যুষ তার হাত ধরে বলল, চলো ডাক্তারের কাছে যাই। তৃষা আর চোখে সামনে বসে থাকা প্রেমের দিকে তাকাতেই আতকে উঠে হাতটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানকভাবে তাকিয়ে আছে। প্রেম উঠে যায়। সে উঠে যেতেই প্রত্যুষ তাকে পেছন থেকে ডাক দেয়। এই, তোর সঙ্গে কথা আছে। প্রেম গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পেছন ফিরতেই বলল, আইনের লোক আবার বেআইনের লোককে কেন ডাকে? প্রত্যুষ গলাটাই ঠিক করে তৃষাকে বলল, তৃষা, চাবি নিয়ে তুমি আমার গাড়িতে উঠে বসো। তার দরকার নেই। যাও উঠে বসো গিয়া। তৃষার মনটা আজকে কেমন যেন লাগছে। এই যে প্রত্যুষ তার হাতে ব্যান্ড এইড দেখে কেমন বিচলিত হলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এইসব নিয়ে তৃষার খুশির সীমা থাকতো না, তবে আজকে কেমন জানি একটা না চাইতেও লাগছে। তৃষা বাইরে চলে যেতেই প্রত্যুষ প্রেমের কাছে এসে বলল, আমি অনেক কিছু লক্ষ্য করেছি প্রেম, বি কেয়ারফুল। কেয়ার ফেয়ার তোমায় মানায় আইনের লোক? একটু কি তুষার দিকে এমন ভাবে তাকাচ্ছিল কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। প্রেম, তুষার জীবন নষ্ট হয় না। জীবন নষ্ট করার মালিক আল্লাহ, আমরা তো কেবল উসিলা। বাই দ্য ওয়ে, মেয়ে মানুষ নিয়ে তোমার এত কেন মাথা ব্যথা? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি। পারবেও না, চেষ্টা চালাতে থাকো। প্রমাণ পাবে না, কারণ অমন যোগ্যতা তোমার ভেতরে নেই। আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটি মন দিয়ে করো। খালি মাসে মাসে সরকারের মাইনে রোশন নিলে তো হবে না, ঠিক করে কাজটাও তো করতে হবে। প্রত্যুষ রাগে কটমট করে চোখে চোখ রাখল প্রেমের। প্রেম তার দিকে তাকিয়ে হাসে। রাগটা যেন আরও বেড়ে গেল। সে দাঁত পিষে বলল, জেলে ফেলতে আমার 1 সেকেন্ডের খেল। কেবল নানা ভয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা প্রেম নেওয়াজের, সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো, যা প্রেমের ভালো লাগে তার থেকে আবার অন্য কারো নজর বেশি যায়। আই ডোন্ট লাইক ইট ব্রো। যেটা আমার
সেটা আমি ছিনিয়ে হলেও নিজের করে নিই। আমার জিনিস অন্য কারো নজর পড়লে আমি জিনিসটাও নষ্ট করি, আর যে নজর দিয়েছে তাকেও। মাইন্ডেড। বলে প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরির ঝুড়িটা হাতে তুলেই প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু শীতল বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠেছে টুপটাপ শিশিরে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকে নীরবতা আরও গভীর হয়ে উঠেছে। আকাশের গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আধো আলো আধারি। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের আলো গাছপালার ফাঁক করে নেমে আসছে বাগানের সরু পথে। তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে। দুজনার পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে। গাছের পাতায় জমে থাকা শিশিরে চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে। কথায় কথায় তৃষা প্রেমাকে জিজ্ঞেস করল, আচ্ছা, প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে তেমন মিল নেই কেন? চোর আর পুলিশে কখনো মিল হয় শুনেছ? সময় হোক জানতে পারবে। প্রেম ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই, তাই হয়তো এত সুন্দর। তৃষা আর কোনো প্রশ্ন করল না, হাতটার দিকে তাকালো। বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইলেও চোখের সামনে ভেসে উঠছে প্রেম নেওয়াজ, যার বুকে সেই হাতটা দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে? এই অসভ্য লোকটার জন্য এত অনুভূতি কিসের? এসব তো মোটেও হওয়ার কথা নয়। গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতির সৃষ্টির কোনো দরকার নেই। তৃষা আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কে একজন প্রেমাকে ডাকলো। এই যে প্রেমা ডার্লিং, শুনছো? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। প্রেমা পেছনে তাকাতেই বলল, কালু, তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি এটা মাথায় ঢুকে না? খালি ভাইয়ার ভয় দেখাস। তৃষার মাথায় কিছু ঢুকছে না, তবে সামনের ছেলেটিকে সে চেনে। ওই যে সিদ্দিক নওয়াজের ডান হাত মোকলেসের ছেলে, এটা নাম মেহরাব, কিন্তু সবাই কালো বলেই ডাকে। রংটা একটু কালো, তাতে কম কোথায়, ঝাক্কাস দেখতে। মেহরাব পুনরায় প্রেমাকে বলল, চিপাই আসো, কথা আছে। যাব না তোমার সাথে চিপাই। প্রেমা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে প্রেমার চোখ জল জল করে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে বলল, শুনে আসি ওই মদন কি দেখাবে, নইলে সেখানেই দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। তৃষা ইশারায় সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু প্রেমার এখনও আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছে। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার এই সুগন্ধিটা পরিচিত। সে অনুভব করলো কেবল তার চুলে হাত দেওয়া হয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে। পেছনে তাকানোর আগেই সেই ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখে বলল, হ্যালো সুইটহার্ট। তৃষাকে খাটের সঙ্গে বেঁধে রেখেছে প্রেম। কালো রঙের একটা হুডি পরা সে। তার কালো রঙের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে সে। হঠাৎ তৃষা চেঁচিয়ে বলে উঠল, জানো আর আপনি, আমি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখবো, নয়তো আমার নিজের। প্রেমের মুহূর্তেই রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতে গুরু গুরু হয়ে ফ্লোরে পড়ে রইল। প্রেম উঠে গিয়ে এক ঝটকায় তৃষার গলাটা চেপে ধরে বলল, বন্দের বাচ্চা, একটা কথা বলবি না। প্রত্যুষ তোর হাত ধরলে খুব আরাম লাগে, সে শরীর না ধরলে তোর শরীরে জ্বালা মিটে না। ফল কোথাকার? এই হাত যদি আজকে আমি কেটে কুত্তারানা খাওয়াই তৃষা। আপনার সমস্যা কি? আপনার এত সমস্যা কিসের, আমাকে খুলে বলেন তো। সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নষ্টামি চলবে না। তুই এখন নেওয়াজ বাড়িতে আছিস, যতদিন এই বাড়ি থাকবি তোর ডলাডলি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলেছিস তুই তৃষা, আন্দাজ করতে পারছিস? আমার দিকে দেখা, দেখ প্রেম ভালো নেই, প্রেমকে তুই ভালো থাকতে দিচ্ছিস না। এর শাস্তি কি দিই তোকে? আপনি সাইকো প্রেম ভাই। আমি আপনার বিবাহিত বউ নই আর প্রেমিকাও নই। আমার ওপর আপনার কিসের এত অধিকার খাটানো? আমার হাতের যা মন চাই ধরবে, তাতে আপনার কি আসে যায়? অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন প্রেম নাজের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়ে হাজার গুণ সুন্দর মেয়েগুলো প্রেমের পেছনে ঘুরে, আর তুই তো আমার বালটা দেখতে। শালি কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দিব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি শোনা, দেখি তুই আর কতখানি আমায় পোড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণাটা না পরিমাণ কেবল এখন তীব্র হচ্ছে প্রেম ভাই। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবাও আমাদের মতো মানুষের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের ছোঁয়া শরীরে লাগলে উত্তেজনা চোখ বুঝে আসে,
তাদের কি ভালোভাবে সঠিক সিদ্ধান্ত, তাই না সুইটহার্ট? না না, তোকে সুইটহার্ট বললেও ভুল হবে, তুই হলি গিয়ে বিটার হার্ট। বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো, ব্যথার স্থানে চেপে ধরলো আরো শক্ত করে। তৃষা চিৎকার করতেই গলাটা ঠেসে ধরে বলল, প্রেম, তোর জন্য তৃষা দুঃস্বপ্ন। আজাব জিনিস প্রেম নেওয়াজ, তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাঁঠার বাগান। ফুল তো বহু আগে মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি। যদি দেখি, একেবারে সরাসরি নিষিদ্ধ পড়লে দুয়ারের লাথি মেরে ফেলবো তোকে। ছাড়ুন আমাকে। আপনার নাটক বন্ধ হলে আপনার চাকর না, তাই আগেও বলেছি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না, আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবুও আপনি তো নিজেই ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? প্রত্যুষের সঙ্গে কথা বলেছি, আরও 1000 বার বলবো। আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা কিন্তু তৃষার নেই। তৃষা সেই কথা বলতে দেরি অমনি প্রেমের তার গালে কষে চর বসাতে একটা মুহূর্ত ব্যয় হয় না। তৃষার চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম বাবা মায়ের পাশে থাকলে প্রেমের মতো ছেলেদের সাহস হতো তার গায়ে হাত তোলার। এই শহরের মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর তৃষার বাড়িতেও জায়গা হবে না, সিমলার বাড়িতেও থাকার উপায় নেই। কি করবে তৃষা? কোথায় যাবে? মাথায় ঢুকছে না। তৃষা মুখ খুলে কিছু বলতেও পারছে না। যদি প্রেম রাগের মাথায় উল্টোপাল্টা কিছু তার সঙ্গে করে বসে। তৃষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এভাবে চেঁচিয়ে এই পাগলের সঙ্গে কোনো সমাধানে আসা যাবে না। আর তৃষার ব্যক্তিগত জীবন, সে যা মনে চায় করবে, তাতে আরেকজনের এত আপত্তি কিসের? প্রেম দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ চেয়ে রইল তৃষার হাতের দিকে। তৃষা তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে, ভাবছে কি করা যায়। এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ প্রেম তৃষার কাছে এসে বসলো, খুব কাছে এলো তার। এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে তৃষাকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার শোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইসরা, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দেই। প্রেম তৃষার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে প্রত্যুষ স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি? আচ্ছা, আমি কমিয়ে দিয়েছি। বলে সে হাতের ব্যান্ডেড ট্যাপটা একটানে উঠিয়ে ফেলতেই ব্যথায় চেঁচিয়ে ওঠে তৃষা। চোখে তার জল। প্রেম সেই জলের দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নেয়। হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে শোনা? আর একটু জোরে দেবো নাকি আস্তে? আই উইল বি জেন্টল, ডোন্ট ওয়ারি সুইটহার্ট। বলে সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটা তৃষার সেই ক্ষতর উপর লাগাতেই যন্ত্রটায় ছটফট করে ওঠে তৃষা। চিৎকার করতে চাইছে, তবে প্রেম তার মুখটা চেপে ধরে রাখায় পারছে না। এ কোথায় এসে পড়ল? এমন একটা জাহার নামে এসে পড়েছে যেখান থেকে বের হতে গেলে বারবার শিকল বন্দী হবে তৃষা। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তৃষা ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারো সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও বাঁধবে না। তবে তৃষার এখনও অনেক কিছু বুঝবার বাকি। যেই ঝামেলা একবার শুরু হয়ে তাকে শেষ করতে গেলে যে তা আরও তরতর করে বেগ পায়, তা তৃষা সত্যিই জানে না। 4টা দিন রোমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই। শরীর পুড়েছে তার। রাতে কাঁপুনি দিয়ে জ্বর উঠলে মায়ের নাম জপত, বাবাকে স্মরণ করত, তবে তাদেরকে যে তৃষা নিজের ইচ্ছায় হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে থাকে না কেউ। তৃষার মাথাটা এখনও ঝিমঝিম করছে। এই 4টা দিন প্রত্যুষ অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একবার করে রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তৃষার? মনে হচ্ছে প্রত্যুষকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো ছেলের জীবনটা জড়িয়ে নষ্ট করে ফেলতে? প্রত্যুষ তৃষার মতো মেয়েকে ডিজার্ভ করে না। সে আরও ভালো কিছু প্রাপ্য। ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটির সিনিয়রের থেকে কখনো রেক খায়নি, যার নামের সঙ্গে কেবলই পবিত্রতা আছে। তেমন কারোরই অধিকার আছে প্রত্যুষের সঙ্গে জীবনটা পার করার। আজকাল কিছুই ভালো লাগে না। তৃষা আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সে অন্ধকার দেখতে পায়, আর চোখ খুললেই বাস্তবতা। প্রত্যুষের সঙ্গেও সে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলেই কি মানুষ মরে? এই যে তৃষা মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটাও কি কোনো মৃত্যুর থেকে কম? ভার্সিটির চত্বরে গিটার হাতে বসে আছে
প্রতি বৃহস্পতিবার এখানে গানের আসর বসায় প্রেম। সবাই উপস্থিত হতেই প্রেম ঘড়ির কাঁটায় সময় দেখে। একটা কল করতেই ওপাশ থেকে আবারও ভেসে এলো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে এই 4টা দিন চাইলেই তৃষার সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারত প্রেম। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানি একটুও ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখ, যেই মুখটিকে সবাই দেখে সুন্দর বলে? প্রেমের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। অঙ্কুর পাশে বসলো প্রেমের, ডান হাতের কবজির দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি। দেহটা নয় একদিন শুকিয়ে যাক, তুই মনেরটা। শোন ভাই প্রেম, মন যা বলছে করে ফেল, নিজের উপর আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা প্রেমের প্রাপ্য ছিল। এখনও অনেক সময় আছে প্রেম। আচ্ছা তুই গানটা ধর, আমি তো তোর সঙ্গে সুর মিলাচ্ছি। প্রেম চারদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জিদ করে এই 4টা দিন সে তৃষার সঙ্গে দেখা করেনি নাকি অন্য কারণে? তৃষার হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টে দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি? নাকি প্রেমের ওই মেয়ের কি হয়েছে, কেন আসেনি, কেন কল ধরছে না, রুম থেকে বের হচ্ছে না, সকালে নাস্তা খেতে আসে না, তা জানার কোনো ইচ্ছে নেই। প্রেম গিটারটা কোলে শক্ত করে তুলে নেয়। সিমলা এসে উপস্থিত হতেই প্রেম তাকে জিজ্ঞেস করে, সে আজকেও আসেনি? ভাইয়া, আচ্ছা আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো। দরকার নেই। প্রেম ফোনের দিকে তাকিয়ে সময় দেখে এবার গলা ছাড়ল। সেই মাতাল গলা তার গলার স্বর ছেদ করে বিরহের ধ্বনিতে বেরিয়ে এলো। প্রেমা সন্ধ্যায় তৃষার কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে তৃষা কথায় কথায় প্রেমাকে জিজ্ঞেস করলো, ওই দিন যে একটা ছেলে তার সঙ্গে কথা বললো, ওইটা কে গো প্রেমা? নানা ভাইয়ের ডান হাত মোকলেশ নানা আসে না, ওনার ছেলে মেহরাব আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমের টানে নাকি থাকতেই পারলো না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই। তা জানি, কিন্তু আমার হিরো তো আছেই। প্রেম করো নাকি? না না, প্রেম করি না, তবে প্রেমকে করি। প্রেমকে করো মানে? মানে প্রেম ভাইকে লাভ করি। কি, তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই, সে তো ফিরেও চায় না। আমার জন্মের পর দিন থেকেই তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে আর কান টেনে চড় দিতে। জানো মা কি বলে? কি বলে? বলে প্রেম ভাইয়াই কোলে নাকি ছোটবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। প্রেম ভাই চেঁচামেচি কান্না বকবক সহ্য করতে পারে না। তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে প্রেম ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডাইপার পরেছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি আমি অনেক কান্না করতাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি, তারপর বলো। তারপর আমি কান্না করি, আর প্রেম ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথাও পেয়েছিলাম অনেক। মা এখনো বলে সে আঘাতের পর থেকে নাকি আমার মাথার ব্রেন আমার পিছনে চলে গেছে, তাই আমি পড়াশোনা পারি না। কিন্তু মাকে কে বোঝাবে? প্রেম ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে, আমি তোমায় দিলাম প্রেমের প্রেমে ফেলে, তুমি সাঁতার কেটে তীরে আসো, আমি তোমার জন্য তীরে প্রেম নামক আইকালা বাস দিয়ে অপেক্ষামান। তৃষা বুঝল না এম এ প্রশংসা করলো নাকি নিজেরই অপমান। প্রেমা পুনরায় বলে উঠল, তুমি আমাকে সাহায্য করবে? কিসের সাহায্য? প্রেম ভাইকে পটাতে। আচ্ছা করলাম। তবে তৃষা মনে মনে বলল, না আমি তো প্রেমা, সে নাকি প্রেমের সঙ্গে প্রেম করবে না, আমি তো এই দুইটাকে লাগে আপন ভাই বোন। হঠাৎ দরজায় কড়া নাড়তেই প্রেমা বলল, ভিতরে আসো। মেহরাব দরজার সামনে এই সেই বলল, এভাবে মনের ভেতরে আসতে দিলেই তো হতো। প্রেমা তাকে দেখিয়ে চটে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানে। এই লোক, আমি তোমার কোন বাবুর আম্মু? প্রেম ভাইকে দিয়ে আমি তোমাকে কেলানি খাওয়াবো। তুমি তো বেডি, নিজেই তার হাতে কেলানি খাও। তৃষা পড়ে যায় বিপাকে। সে প্রেমাকে বলল, তোমরা থাকো, আমি রুমে যাই। বলে সে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব অসহায়ের মতো প্রেমাকে বলল, অনুরোধ করি বাবুর আম্মু, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাবুকে জলদি দুনিয়ায় আলো দেখাও। এই প্রেমা চলো না, এই রাতের আঁধারে বদনা হাতে নিয়ে, না মানে হারিকেন হাতে নিয়ে জাদু ঝাড়ুর উপর চড়ে বসে না হয় আকাশ ভ্রমণ করব। প্রেমা মুখ বাঁকিয়ে গান ধরল, চেহারাই নাই ঢক, নাম রাখছি আব্দুল হক, আমায় নিয়ে ঘুরতে যাবে তারই কত শখ।
তৃষা নিজের রুমে যাওয়ার পথে হেতিজার সঙ্গে দেখা হয়। হেতিজা কথাবার্তা বলে রুমে যায়। কালুর বাপকে রুমে ডেকে বলে, এই তিশা, মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নাও তো, ভালো লাগে একে আমার। কালুর বাপের মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্বে তাকে সিদ্দিক নেওয়াজও নিযুক্ত করেছেন। এক মেয়েকে নিয়ে এই বাড়ির দুই মানুষ পড়েছে। না না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকেই এই মেয়ের উপর নজর রাখতে হবে। একে একটা মোক্ষম কর দিয়ে না হয় একজনের গলায় ঝুলিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহ ভরসা। রাতে ঘুম না আসার ফলে তৃষা বাগানে হাঁটাহাঁটি করে একলা। প্রত্যুষ তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তৃষা বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই প্রত্যুষের সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতেই প্রত্যুষ বলল, আমায় ইগনোর করছো কেন? দেখো, আমি 4টে দিন সবাইকে লক্ষ্য করেছি। তৃষা প্রত্যুষকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসিয়ে চলো। তৃষা না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো প্রত্যুষ আর তৃষা। প্রত্যুষ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিল, বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটাও বলবে কিন্তু। দেখো, আমি প্রশাসনের লোক, কোথায় তোমার বাড়ি, কি আসল পরিচয় জানতে আমার একটা তুই যথেষ্ট। তবুও আমার যে তোমার মুখ থেকে শোনার তৃষ্ণা পেয়েছে। তুমি কথা বলো, কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তৃষা প্রত্যুষকে শেষে সব খুলে বলতে বাধ্যই হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন সব কিছু নিয়ে বলেছে। তবে কেন জানি বলতে পারল না প্রেমকে নিয়ে। প্রেমের অত্যাচার, হুমকি ধামকি দেয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ানক সেই প্রতিটি মুহূর্তের কথা। রমেশের চোখটা বন্ধ হতেই খুব একটা সময় লাগলো না তৃষার। আজকে অনেকটা শান্তি লাগছে, তবুও মনের ফাঁকগুলি একটা সামান্য অশান্তি ভাব রয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন কটা বাজে তৃষার জানা নেই। রাতে প্রায় তার ওয়াশরুমে যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলেই সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুমে যাওয়া লাগে। তবে আজকে ঘুমটা ওইসব কারণে নয়, বরং অন্য একটা কারণে ভাঙে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসে। এই নেওয়াজদের বারান্দার গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দার টপকে ভেতরে এসে চাকর আঘাতে তৃষাকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তৃষা যে ফকির। নিজেকে তৃষা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরলো। মনে হলো বারান্দায় কেউ বেয়ে কিংবা বারান্দার পাশের আম গাছটা বেয়ে উপরে উঠছে। তৃষা কী করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি, শালার মাথার পাতলা ঝোল বের করে ছাড়বে। এটা তৃষা এখনো চেনে না এই বিচ্ছু চোর তৃষা কি জিনিস। তৃষা এক পা দুপা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দার পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ি মারবে কি? উল্টো ভূত ভেবে কলিজা হাতে চলে আসার উপক্রম। ভয়ে শরীরটা ঝিমিয়ে আসে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। তবুও সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য। তবে সঙ্গে সঙ্গে সে ছায়ামূর্তি তৃষাকে টেনে নিজের কাছে নিয়ে আসতে তৃষার বুঝতে বাকি রইল না কে এই মহাজন। তার গায়ের সেই সুগন্ধি তৃষার চেনা। ছায়ামূর্তি তৃষাকে বুকের একেবারে কাছে জাপটে ধরে বলল, বেটার হার্ট, তুমি আমায় মিস করোনি? আপনার সাহস তো কম নয় আমার রুমে এই রাত্রেতে। আপনি কি চাই প্রেম ভাই? আপনি আমায় এমনভাবে মারছেন কেন? এক কাজ করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই। বাজারে বিষের অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে, আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি প্রেম ভাই। চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তৃষা নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তৃষার চোখে জল। এই জলের উৎস কি তৃষার জানা নেই। কেন কাছে সে অন্ধকারে সে সামনের মানুষটির চেহারা ঠিক করে দেখতে পারছে না। তবুও এত আবেগ কোথা থেকে আসে? আর যে সহ্য করা যাচ্ছে না। প্রেমের মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না তৃষা। তৃষা হঠাৎ করে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আমার জীবনের কালো ছায়া, এই ছায়া আমার ভালো থাকতে দিচ্ছে না। প্রেম তৃষার গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো, একে অপরের বিপরীত ধাতুতে করা আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনোই বুঝবে না শোনো। তৃষার কান্নার শব্দ বেগ পায়। সে অনবরত প্রেমের বুকে এলো পাথারি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান প্রেম ভাই। আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আপনার সামনে আমি আর আসবো না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। তৃষা প্রেমকে ধাক্কা দেয়।
অনবরত তার হাত চলতেই থাকে, কান্নার ধমকি সবই বাড়তে থাকে। প্রেম শক্ত হয়ে দাঁড়িয়ে রয়, তৃষার মুখে যা আসে সে তাই বলছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। তৃষা পেছন ফিরিয়ে পা ফেলতেই এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকা প্রেমের বাঁধ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তৃষার ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে এনে ঠোঁটে শক্ত চুমু গেল। তৃষা জীবন্ত মুরগির মতো প্রেমের কাছ থেকে বাঁচার জন্য ছটফট করল। তৃষা ডান হাত দিয়ে প্রেমের বুকে ঘুষি দিতেই প্রেম আরও শক্ত করে চেপে ধরল তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবুও প্রেম ছাড়ছে না, প্রেম কিছুতেই ছাড়ছে না। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখল আরেকটু দেরি হলে তৃষা মরেই যাবে, ঠিক তখনই প্রেম তাকে ছাড়ল। তৃষা নিজেকে ছাড়িয়ে আঙুল তুলে প্রেমকে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার আঙুল ধরে নিচে নামিয়ে বলল, বিটার হার্ড, কুল। আঙুল বেশি উপর ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামাতে হবে এই প্রেমের কথাতে। আর আমি চাই না তৃষা নুজায়াত 4 আঙুলে জীবন পার করুক। তৃষা ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কত বড় নির্লজ্জ, আপনি কি মানুষ? হুম, জানোয়ার। তুমি না বললে, তাহলে তো জানতাম না। তৃষা তেতে উঠে আরও কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার মুখটা চেপে ধরে বলল, শালে তোর ভাতার লাগে না যে এই রাত বেরাতে তুই রুমের মধ্যে সারা মতো চেঁচাবি আর মহল্লার মানুষ সকালে এসে খুশির সম্পদ তোর কাছ থেকে চাইবে? প্রেম মুখটা ছেড়ে বারান্দার দিকে যায়। নিচে মই আছে, সে নিজের ঘরে চলে যাবে, তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি হেসে বলল, তোর ঠোঁটে সিল মেরে দেখ, আমার ঠোঁটের সতীত্ব নষ্ট হলো। তোর তো বিটার হার্ট, আমার ধন্যবাদ হিসেবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত ছিল। মহা হার কিপটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে, আর শেষে না হয় দেহে। দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে, বি কেয়ারফুল। ওই ঠোঁট প্রেম লাল স্পর্শ করেছে, বান্তির বাচ্চা। ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পায়, বিশ্বাস কর তোর ঠোঁট দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়ামবন্দি করবো। শালির ঘরে মাইয়া। থেমে আবার বলল, ভালো টালো তোকে আমি বাসি না, প্রেম আমার জীবনে নেই, আসবেও না। আর তোকে দেখলে আমার কোনো ফিল টেলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর ঠোঁটে ফ্লেভার কেমন, একেবারে চিরতার মতো। ছ্যা, তোর স্বামীর কপালে মহা দুঃখ আছে বিটার হার্ট। মার্ক করে রাখ মাইন্ডে, তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার। প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলোর কেটে পোড়াবো। তৃষা হাত দিয়ে ইচ্ছে মতো নিজের হাত ঘষতে থাকে। প্রেম মইয়ে চড়তেই তৃষা উপর থেকে মই নাড়াতে শুরু করে। এভাবে আরেকটু করলে প্রেম নির্ঘাত নিচে পড়বে আর কোমরটা যাবে। সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, বেটার হার্ট, আমি উপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে প্রেম তোমার লাথি মেরে ফেলুক? তড়িঘড়ি করে তৃষা মই ছেড়ে ভিতরে ঢুকে বারান্দার থাই গ্লাস লাগালো। তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁট ধুতে লাগলো। শেষমেশ ওই ড্যান্ডিখোর প্রেম নেওয়াজ তার পবিত্র ঠোঁট অপবিত্র করে দিল। তৃষার ভীষণ কান্না পাচ্ছে, হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কেউ ধরে? মানুষের তো একটু দয়ামায়া বলেও কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষণ্ড কেউ হয় নাকি? ওই মইটার সঙ্গে প্রেম ভাইকে ফেললে জীবনের কষ্ট একটু হলেও কমত। তৃষা মেজাজটা বেজায় গরম হচ্ছে, তার চেয়েও বেশি পাচ্ছে লজ্জা। জীবনে এখন পর্যন্ত কেউ যেখানে তাকে চুমু দিল না, সেখানে এই লোক কেন দিবে? আর কোন অধিকারে? ভার্সিটির চত্বরে প্রেম, অঙ্কুর সবাই মিলে তখন আড্ডায় মশগুল। সকাল থেকে তৃষা নজরে এলো না। আসলে তৃষা নিজেই প্রেমের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পায়নি। পাবে কেমন করে? ঠোঁটে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক, কেমন যেন দাগ বসে গেছে। এসব নিয়ে কি তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো, যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে। তবে তৃষা ভালো করেই জানে হাড়ে পচাত হাইব্রিড করলাটা নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগেই কিছু একটা করতে হবে তৃষাকে। তৃষার মাথার বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতে সে ব্যাগ থেকে কাগজ কলম বের করে তাতে বড় করে লিখল, প্রিয় গুণ্যমান্য ঠোঁট ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পথের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্যের কারণে ভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালাম পাঠিয়ে দিলাম। অন্যের ঠোঁট না খেয়ে দরকারে সালামটা খেয়ে পেট ভরাবেন। এতে ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে তৃষা, আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র।
চিরকুটটি পাঠালো এক মেয়েকে ঘুষ দিয়ে, তাও যেন তেন ঘুষ নয়, এই যে একেবারে প্রেমের ঘুষ। আসলে এই মেয়ে প্রেমকে পছন্দ করে। এখন প্রেমকে প্রায়ই সে তৃষার সঙ্গে দেখে, তো তাই সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কি প্রেম ভাইয়ের প্রেমিকা হও? তৃষা মনে মনে মুখ ভেঙচি কাটলেও সেদিন মাথায় তার শয়তানি বুদ্ধি চেপেছিল। সে বড় মুখ খুলে মেয়েটিকে বলেছিল, আরে ওসব প্রেম ভালোবাসা কেন করব। তবে মেয়ে আমি, কিন্তু প্রেম ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো, আমার ডান হাত প্রেম ভাই। দেখো না, খালি ক্লাস থেকে নিয়ে যায়, যাবে না কেন? আমি যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন, অসম্পূর্ণ। আমার থেকে তো সে মোটা মোটা বুদ্ধি নেয়, নইলে কি চলতে পারতো? এসব অনেক ভেতরের কথা, বুঝলে তো। সবাইকে আবার বলি না, তোমাকে ভালো লাগলে বিধায় বললাম। আর আমি চাই না প্রেম ভাইয়ের আসল রূপ সবাই জেনে যাক। বুঝোই তো, মনটা আমার একটু বেশিই ভালো। অন্যের অপমান আমার সহ্য হয় না। কথায় কথায় মেয়েটির থেকে জানতে পারল প্রেমকে সে পছন্দ করে। তৃষাও সুযোগ নিয়ে বলল, তুমি চাইলে কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে আমি তোমার একটা লাইন ফাইন করে দিতে পারি, নেবো নাকি? আমার আবার অনেক পাওয়ার, প্রেম ভাই আমার কথায় উঠে বসে। মেয়েটির খুশি তখন কে দেখে। সেদিনের পর থেকে প্রেমের কথা বলে তৃষা মোটামুটি ভালোই সুবিধা লুটেছে এই মেয়ের থেকে। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতো কোন ডিপার্টমেন্টে কী চলছে সেই খবর জোগাড়, সবই এই মেয়েকে দিয়ে করিয়েছে তৃষা। বিনিময়ে আবার প্রেমের নাম করে ভুগিচুগি লাভ লেটার লিখে ওই মেয়েকে দিতে হয়েছে। ওমা, এসব না করলে হাত রাখতে পারতো বুঝি, বদলদ মেয়ে একটা। তবে তৃষা এসব করেছে প্রেম ভাইয়ের অগোচরে। যদি খোনাখড়ে এসব খবর প্রেম ভাইয়ের কানে যায়, তবে নিশ্চিত এক দফায় মান্দার গাছের বাড়ি তৃষার পিঠে তালের মতো ফেলবে প্রেম ভাই, কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক বাবা, যেই সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তৃষা সবটা সাজিয়েছে, জীবনেও ধরা খাবে না, এতটা ভরসা তো নিজের ওপর আছেই। তৃষা আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলেই তো প্রেম ভাই গালে একটা চর বসিয়ে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে। হাইব্রিড করলাটা আর পারে কি? তৃষা মেয়েটিকে চিপাই ডেকে ভাঁজ করা চিরকুটটা হাতের মুঠোয় দিয়ে বলল, এটা প্রেম ভাইকে দেবে। আর কতকাল প্রেম ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে? তোমারও তো উচিত তাকে 2-4টে কথা লিখে পাঠানোর। মেয়েটি সে চিরকুটটা খুলে পড়তে গেলে তৃষার চর জলদি বলল, আরে পোকা মেয়ে, এই চিরকুটের মধ্যে কবিরাজি ফু দেওয়া। এটা কেউ খুললে ফেলে কাজ করবে না তো। এটা সরাসরি প্রেম ভাইকে দিবেই একদৌড়। সেখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এই চিরকুট কাজ করবে না। সেই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বাঁজরবন পাহাড়ের নিচে বসবাস করা হোংচাং লু বাবার বিশেষ টোটকা আছে এতে। এবার দেখবে প্রেম ভাই তোমার জন্য পাগল হয়ে যাবে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শিওর। সুখী হও, ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না। সদা মরা খাও, না মানি খুশি থাকো। মেয়েটি নাচতে নাচতে সেই চিরকুট নিয়ে হাজির হয় প্রেমের কাছে। তৃষা তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু প্রেম ভাইকে দেখলেও তো ভয় লাগে। কাছে গেলে যদি চর থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়। মেয়েটি কী করবে ভাবতে না ভাবতেই চিরকুটটিকে ডলা মোচড় করে প্রেম ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এভাবে ফেললে কে দিল না দিল দেখতেও পারবে না, ভয়ের কোনো আশঙ্কাও নেই। আবার টোটকাটাও কাজ করে যাবে। প্রেম তখন ছেলেপেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। তৃষাকে এমনিতেই আজকে ক্লাসরুমে পায়নি। এই মেয়েকে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে উদম কেলাতে। মেয়েটি প্রেমের সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেলল যেন সে কিছুই করেনি। তবে সে যাওয়ার আগে বিষয়টি প্রেম লক্ষ্য করল। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতেই তার শরীর কেঁপে উঠল। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পেছন ফিরতেই প্রেম বলল, এই মেয়ে, সিনিয়রের সামনে দিয়ে ক্যাটওয়াক করে গরুর মতো হেঁটে হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লা আবর্জনা এখানে ফেলছো কেন? তুমি নিজেও তো একটা ডাস্টবিন, নিজের উপরেই ফেলো না। মেয়েটি ভয়ে জলদি সালাম দিল। কাগজটা হাতে তুলে চলে যেতে নেবে তার আগেই প্রেম বলল, দেখি কাগজটা দাও। না থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। প্রেম ভ্রুকুচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ড্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গেলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতেই প্রেমটা খুলল। পরপর কয়েকবার চোখ বোলাতেই মাথায় চিড় ধরল তার চেহারা দেখেই অঙ্কুরের বুঝতে বাকি রইল না কি হবে। না জানি আজ কার কপালে শনির দশা ঘুরপাক খাচ্ছে। এই তৃষা মেয়েটাও না। প্রেম তবুও শান্ত গলায় মেয়েটিকে বলল, তৃষা কই? সে তো আসেনি। সত্যি তো? এই চিরকুট তৃষা তোমায় কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো। সে কি করে জানলো এই চিরকুট যে তৃষা দিয়েছে? মেয়েটা ভয়ে চুপসে যেতে প্রেম অঙ্কুরকে বলল,
এই অঙ্কুর, ড্রেনের পানি আনতো। আরও কিছু বলার আগেই মেয়েটি ভয়ে কেঁদে উঠল, বলল, কিছুক্ষণ আগে। সে ভার্সিটি এসছে? হুম, কই আছে এখন? ওই পেছনের চিপায়। ভাইয়া আমি এখন আসি। না মা জননী, তুমি ডাকবেও না, এখানেই দাঁড়িয়ে থাকো। তোমার আর আজকে বাসায় যাওয়া লাগবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক শালি, নড়লে বেতের লাঠি এখানে তোমার যৌবনের সঙ্গে এক্কা দেখা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, আমার পিস্তল লোডেড না? অঙ্কুর থতমত খেয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ কি? হ্যাঁ কিন্তু কেন ভাই? হ্যাঁ কিন্তু কেন? এই ভাই, তৃষাকে খুন করবি না তো? মেয়েটার দোষ নেই। প্রেম উঠে দাঁড়ালো, রাগে গটগট করে বলল, না, খুন করবো কেন? ওকে ওপরে চারো ভিসা করে দেব। তুমি ওর হয়ে সাফাই খেতে এসো না চান্দু। এত ওকালতি আমার পোষায় না, নইলে দেখবি গুলি একটা তোমার ওকালতির পাছা দিয়ে ভরে দেব। চতুর্থ পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন।